সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর পর্যটন কেন্দ্রকে আগের অবস্থানে ফিরিয়ে আনার সিদ্ধান্ত বাস্তবায়নে চলছে লুট হওয়া পাথর উদ্ধারের অভিযান। রাত থেকেই আশেপাশের এলাকা থেকে উদ্ধার করা সাদা পাথর ফেরত নেওয়া হচ্ছে মূল স্থানে। পাশাপাশি সিলেট ভোলাগঞ্জ মহাসড়কে বসানো হয়েছে যৌথ বাহিনীর চেকপোস্ট। সেখানে মধ্যরাত থেকে শত শত ট্রাকে চালানো হচ্ছে তল্লাশি। এর আগে বুধবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে জেলা ও বিভাগীয় প্রশাসনের সমন্বয় সভায় পাথর লুটপাট ঠেকানো এবং লুট হওয়া পাথর সাদা পাথরে পুনর্স্থাপন 5 দফা সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে জাফলং ও সাদা পাথর এলাকায় 24 ঘন্টা পাহারা দেবে যৌথ বাহিনী। অবৈধ ক্রাশিং মেশিনে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হবে। পাথর চুরিতে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলেও জানানো হয়। আরো জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, উদ্ধার অভিযান এখনো চলছে কিনা, রাত থেকে এখন পর্যন্ত কোনো পাথর উদ্ধার হয়েছে কিনা? দেখুন, আসলে এক্ষেত্রে প্রশাসন বিশেষত কয়েকটি পদক্ষেপ নিয়েছে এবং উল্লেখযোগ্যভাবে যদি সেগুলোর কথা উল্লেখ করতে হয় তাহলে যে বিষয়টি প্রথমেই সামনে আসে সেটি হলো যে গতকালকে কিন্তু যৌথ বাহিনীর একটি চেকপোস্ট বসানো হয়েছে সিলেট ভোলাগঞ্জ যে মহাসড়কটি রয়েছে সেই সড়কে, এবং যৌথ বাহিনীর সেই চেকপোস্ট এবং সেই তল্লাশি সেই উদ্ধার তৎপরতার মাধ্যমে প্রায় 12,000 ঘনফুট পাথর কিন্তু তারা উদ্ধার করতে পেরেছেন। পাশাপাশি সাদা পাথর সংলগ্ন যে এলাকাগুলো রয়েছে সেখান থেকেও বেশ কিছু সংখ্যক পাথর উদ্ধার করা হয়েছে এবং সেগুলো পরবর্তীতে কিন্তু সাদা পাথরের যে নদী রয়েছে কিংবা এর যে সংশ্লিষ্ট এলাকাগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু আসলে পুনঃস্থাপনের যে প্রক্রিয়াটি সেটিও কিন্তু শুরু হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসন গতকালকে একটি সভা করেছিল বিভাগীয় এবং জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে। সেই সমন্বয় সভায় কিন্তু প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ছিলেন এবং সেখানে তারা মূলত 5টি সিদ্ধান্ত নিয়েছেন। এরই আলোকে মূলত এই গতকালকের যে তল্লাশি উদ্ধার তৎপরতা সেটি কিন্তু শুরু হয়েছে। পাশাপাশি সেখানে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটি হলো যে যৌথ বাহিনী কিন্তু জাফলং এবং সাদা পাথর এই যে প্রতিবেশ সংকটাপন্ন দুটি এলাকা রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু 24 ঘন্টা তারা তাদের নজরদারি অব্যাহত রাখবে, এটি একটি বিষয়। পাশাপাশি এই যে পাথর লুটের ঘটনায় যারা যারা মূলত জড়িত তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসার যে প্রক্রিয়াটি সেটিও কিন্তু শুরু হয়েছে এবং বিভিন্ন সূত্রে আমরা খবর পাচ্ছি যে এই যে পাথর লুটের ঘটনার সাথে যারা আসলে জড়িত ছিল তাদের কিন্তু 2-1জনকে ইতিমধ্যে গতকালকে রাতে গ্রেফতারও করা হয়েছে। তবে আসলে এটি অসমর্থিত সূত্রে আমরা এই তথ্যগুলো পেয়েছি, এখনও আসলে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের তথ্য আমাদেরকে এখন পর্যন্ত জানানো হয়নি। তবে এখন এই যে আসলে প্রশাসনের বিভিন্ন ধরনের উদ্যোগ সেটিতে আসলে মোটামুটি একটু স্বস্তি ফিরে এসেছে যারা নগরবাসী রয়েছেন কিংবা সেই এলাকাগুলোর মানুষজন রয়েছেন তাদের মধ্যে, কেননা তারা বলছেন যে আসলে দেরিতে হলেও প্রশাসনের এভাবে টনক নড়েছে এবং এর পরিপ্রেক্ষিতেই কিন্তু এই ধরনের পদক্ষেপগুলো চলমান রয়েছে। এবং আজকেও কিন্তু আসলে বিভিন্ন ধরনের অভিযান পরিচালিত হবে, বিশেষ করে ভোলাগঞ্জ সিলেট যে মহাসড়কটি রয়েছে সেখানে কিন্তু যে চেকপোস্ট রয়েছে সেটি কিন্তু আজকেও সেখানে তারা সেই উদ্ধার তৎপরতা কিংবা তল্লাশি চালাবেন এবং এখানে মূলত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, পাশাপাশি পুলিশ প্রশাসন এবং বিভিন্ন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু সেখানে তল্লাশি অভিযানে অংশ নিচ্ছেন। তারা কিন্তু শত শত ট্রাক আটকিয়ে মূলত তারা এই যে পাথরগুলো কোথা থেকে এসেছে সেগুলো আমদানিকৃত কিনা কিংবা লুটের পাথর কিনা সেগুলো তারা যাচাই বাছাই করার চেষ্টা করছেন। তো প্রশাসনের এই উদ্যোগটি দেরিতে হলেও আসলে অনেকটাই প্রশংসনীয় হচ্ছে, যদিও বলা হচ্ছে এটি আসলে একেবারেই অপ্রতুল শেষ সময়ে এসে। সিলেটের সাদা পাথর উদ্ধার অভিযান নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার। সিলেটের ভোলাগঞ্জে পাথর লুটের ঘটনায় ফুঁসছে পরিবেশবিদরা। এর প্রতিবাদে সিলেটের পাশাপাশি মৌলভীবাজারেও মানববন্ধন সমাবেশ হয়েছে। স্থানীয় প্রশাসনের গাফিলতি তদন্তের দাবিও উঠছে। এদিকে বুধবার সাদা পাথর এলাকায় পরিদর্শনে গিয়ে দুদকের কর্মকর্তারা জানান এই ঘটনায় প্রশাসনের কেউ জড়িত কিনা তা নিয়ে খোঁজ শুরু হয়েছে। সিলেটের ভোলাগঞ্জে পর্যটন কেন্দ্র থেকে পাথর লুটের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। এর মধ্যে বুধবার দুপুরে সাদা পাথর এলাকায় পরিদর্শনে যায় দুদকের 9 সদস্যের একটি দল। এই দলের নেতৃত্বে ছিলেন
দুদকের সিলেট কার্যালয়ের উপপরিচালক রাফি নাজমুস সাদাত বলেন, নির্বিচারে পাথর লুট ঠেকাতে না পারার দায় স্থানীয় প্রশাসনের। পর্যটন কেন্দ্রের এত বড় ক্ষতিতে প্রশাসনের কেউ জড়িত কিনা তা খুঁজে দেখছে দুদক। এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আত্মসাৎ করা হয়েছে। এই প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত বিভিন্ন স্তরে যারা যুক্ত, আমরা তাদের সবাইকে ফাইন্ড আউট করার চেষ্টা করছি। এদিকে ভোলাগঞ্জে পরিবেশ ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন। বুধবার বিকেলে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচি পালিত হয়। এ সময় প্রশাসনের গাফিলতি খতিয়ে দেখার দাবি জানান কর্মীরা। একই দিন সকালে মৌলভীবাজারে মানববন্ধন ও সমাবেশ করে বিজ্ঞান আন্দোলন মঞ্চ। অবশিষ্ট পাথর সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান সংগঠনের নেতারা। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মব সন্ত্রাসকে একটি গোষ্ঠী ক্যান্সারে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ বলেন, একটি পক্ষে নির্বাচন হতে না দেওয়ার হুমকিকে স্বৈরাচারের পদধ্বনি ও নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি। বুধবার সকালে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের নবনির্বাচিত কমিটির সদস্যরা। পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ। তিনি বলেন, একটি পক্ষের নির্বাচন হতে না দেওয়ার হুমকিকে আবারও স্বৈরাচারের উত্থান হিসেবে দেখছে বিএনপি। কেউ বলেন, হুমকি দেন যে আগামী দিনে নির্বাচন হতে দেবেন না। মনে হচ্ছে সেই স্বৈরাচারের যে আচরণ ছিল, স্বৈরাচারের যে কথা ছিল, সেই ধরনের কথার পদধ্বনি আমরা শুনতে পাই। এদিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির আরেক জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভী। তার অভিযোগ, মব সন্ত্রাস এখন ক্যান্সারে পরিণত হয়েছে। অন্তর্বর্তী সরকারকে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন তিনি। আজকে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়? এটা তো আজকে সবচেয়ে ভাবিয়ে তুলেছে। এই মব কালচার একটা ক্যান্সারিয়াস গ্রোথ, একটা বৃহত্তর ক্যান্সারের ঘা তৈরি করেছে আমাদের জনসমাজের মধ্যে। অন্তর্বর্তীকালীন সরকারের তাদেরকে তো এই প্রচেষ্টা নিতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কারো হাতে আইন তুলে নেওয়ার কোনো অধিকার নেই। এ সময় 15ই আগস্ট বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করে দলটি। তার রোগ মুক্তির কামনায় সারা দেশে দোয়ার আয়োজন করা হলেও থাকছে না কেক কাটার আয়োজন। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জনমত উপেক্ষা করলে ফের ১-১১ সৃষ্টি হতে পারে বলে সরকারকে সতর্ক করেছেন জামায়াত ইসলামী নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ তাহের। বলেন, দেশের অধিকাংশ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। এছাড়া আইনি ভিত্তি না থাকলে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে জামায়াতে ইসলামীর এই সমাবেশ। বুধবার রাজধানীর বিজয়নগরে কর্মসূচিটির আয়োজন করে ঢাকা উত্তর ও দক্ষিণ জামায়াত। এ সময় দলের নেতারা দাবি করেন, সনদের আইনি ভিত্তি দিতে প্রয়োজনে গণভোটের আয়োজন করতে হবে। গণভোটের মাধ্যমে হলেও এই ঘোষণাপত্র এবং জুলাই সনদকে আইনি এবং সাংবিধানিক কাঠামোর আওতায় নিয়ে আসতে হবে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, জনগণের মত এড়িয়ে গেলে অনিশ্চয়তায় পড়বে দেশ। এছাড়া সনদের জন্য দলগুলোর ঐকমত্য যথেষ্ট নয় বলেও দাবি করেন তিনি। বলেন, আইনি ভিত্তি না থাকলে এই সনদের কোনো মূল্য থাকবে না। ৭১% লোক যদি পিআর চান, তাহলে আপনাদের বিরুদ্ধে করার কি অধিকার আছে? রাজনৈতিক দলগুলোর কাছে আবেদন জানাবো, আসুন আমরা ইন্টার পার্টি ডায়ালগ করি, আমরা ইন্টার পার্টি রাউন্ড টেবল করি। দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাবেন না, জনগণের বিপরীতে দাঁড়াবেন না, আর একটি 111 ক্ষেত্র তৈরি করবেন না। সুষ্ঠু নির্বাচন করতে উপযুক্ত পরিবেশ তৈরির দাবিও তোলেন আব্দুল্লাহ তাহের। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
গণমাধ্যম নিয়ে জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন জাতীয় যুব শক্তির অভিযোগকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে সম্পাদক পরিষদ। বুধবার এক বিবৃতিতে নিজেদের অবস্থান স্পষ্ট করে সংগঠনটি। গণমাধ্যমের বিরুদ্ধে ঢালা অভিযোগ তোলা হয়েছে বলেও জানায় সংগঠনটি। গণমাধ্যমের প্রতি বিরূপ মন্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়েছে সম্পাদক পরিষদ। বলেছে, গত বছরের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে অধিকাংশ গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অন্তর্বর্তী সরকারের আমলেও বেশিরভাগ গণমাধ্যম গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা সমুন্নত রাখছে। ঢালা মন্তব্য না করে সবাইকে দায়িত্বশীল বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ। এনআরবিসি ব্যাংকের অতীতের অনিয়ম, ব্যাংকিং বিধি লঙ্ঘন, ক্রয় হিসাব ও প্রশাসনিক কাজে দুর্নীতির প্রমাণ খুঁজছে ফরেনসিক অডিট করবে বাংলাদেশ ব্যাংক। উদ্যোক্তা পরিচালকদের এক আবেদনের প্রেক্ষিতে অনিয়ম খতিয়ে দেখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অডিটের মূল্যায়নের ভিত্তিতে অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এনআরবিসি ব্যাংকের আমানতকারীদের স্বার্থবিরোধী কাজ, অর্থ পাচার, নিয়ম বহির্ভূত ঋণ বিতরণ, নিয়োগে অনিয়ম, ক্রয় নীতিমালা লঙ্ঘন সহ নানা অপরাধে জড়িয়ে যায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান এস.এম. পারভেজ তমাল, সাবেক নির্বাহী কমিটির চেয়ারম্যান আদনান ইমাম সহ বোর্ডের অনেক সদস্য। আমানতকারীদের স্বার্থ রক্ষায় গত 12 মার্চ আলী হোসেন প্রধানিয়াকে চেয়ারম্যান করে পুনর্গঠন করা হয় নতুন বোর্ড। তবে আগের বোর্ডের অনিয়মের সাথে জড়িতদের দৃশ্যমান শাস্তি ও কোনো উদ্যোগ না নেয়ায় নতুন বোর্ডের কাছে উদ্বেগ জানিয়ে চিঠি দিয়েছে উদ্যোক্তা পরিচালকরা। এই জন্য চেয়ারম্যান এবং কেন্দ্রীয় ব্যাংকের কাছে ফরেনসিক অডিটের দাবি করেন তারা। ফরেনসিক অডিট বাংলাদেশ ব্যাংক এই মুহূর্তে প্রায় 15-20টার মতো নতুন করে ব্যাংক একিউআর মানে অ্যাসেট কোয়ালিটি রিভিউ করবে। তার মধ্যে এনআরবিসি থাকতে পারে। ম্যানেজমেন্ট যে স্বাভাবিকভাবে ব্যাংকটা পরিচালনা করতে পারেনি সেটা ওভারসি করার দায়িত্ব ছিল পর্ষদের। পর্ষদ সে কাজ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। উদ্যোক্তা পরিচালকদের দাবির প্রেক্ষিতে অনিয়ম খতিয়ে দেখতে এনআরবিসি ব্যাংকও নিজস্ব ফরেনসিক অডিট শুরু করেছে। যদিও কাজ শেষ না হওয়ায় এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি ব্যাংক কর্তৃপক্ষ। তবে কেন্দ্রীয় ব্যাংক জানায়, এনআরবিসি ও বাংলাদেশ ব্যাংকের 2 রিপোর্টের মূল্যায়ন করা হবে। প্রতিটা অনিয়মের জন্য তো শাস্তিমূলক ব্যবস্থার কথা বলা হয়েছে। যেই আইন ভঙ্গ, সেই আইন ভঙ্গের করার জন্য সেই আইন অনুযায়ী তার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী ব্যাংক পরিচালনা ও আমানতকারীদের স্বার্থ সংরক্ষণে অগ্রাধিকার দেওয়ার দাবি বিশ্লেষকদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের সাবেক 3 গভর্নর, সাবেক 4 ডেপুটি গভর্নর ও বিএফআইইউ এর সাবেক 2 প্রধানের ব্যাংক হিসাবে তথ্য চেয়েছে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ। সম্প্রতি দেশের ব্যাংকগুলোকে এ সংক্রান্ত চিঠি দেয় সংস্থাটি। সাবেক 3 গভর্নর হচ্ছেন আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদার। এছাড়া সাবেক 4 ডেপুটি গভর্নর হলেন এস.কে সুর চৌধুরী, এস.এম. মনিরুজ্জামান, কাজী সাইদুর রহমান ও আবু ফারা মোহাম্মদ নাসের। বিএফআইইউ এর সাবেক 2 প্রধান হলেন আবু হেনা মোহাম্মদ রাজি হাসান এবং মাসুদ বিশ্বাস। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে তলিয়ে গেছে লালমনিরহাট, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল। লালমনিরহাটে পানিবন্দী 5,000-এর বেশি পরিবার। রাজশাহীতে পদ্মার পানি ক্রমাগত বাড়তে থাকায় প্লাবিত হয়েছে চর এলাকা। এদিকে চাঁপাইনবাবগঞ্জে গত 24 ঘন্টায় পদ্মা, মহানন্দা ও পূর্ণভবা নদীর পানি বাড়ায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। বন্যার্তদের দ্রুত ত্রাণ পৌঁছে দিতে প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। লালমনিরহাটে ভারী বর্ষণ ও উজানের ঢলের কারণে তিস্তার পানি বেড়ে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। পানির চাপ বাড়ায় খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের 44টি গেট। জেলার হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদর উপজেলার অন্তত 12টি গ্রামের নিচু এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে 5,000-এর বেশি পরিবার। তলিয়ে গেছে আমন ধানের বীজতলা ও অন্যান্য ফসল। ভেসে গেছে মাছের ঘের। সন্ধ্যের থাকিয়া এখনো পানি বাড়তেছে। আমরা যে কোথাও যাব বউ ছাওয়া নিয়ে ইয়ার কোনো পথ নাই। যে আশপাশে যারা আছে তারা সবাই কিন্তু পানিবন্দী, খাওয়া দাওয়ার যে অনাহারে সবাই কিন্তু অবশ্যই ভাবেই আছে। বানভাসীদের জন্য আশ্রয় কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। আমরা তা সত্ত্বেও আমরা আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রেখেছি। আমরা মাননীয় জেলা প্রশাসকের কাছে আবারও 20 মেট্রিক টনের চাহিদা পাঠিয়েছি। এটা পাওয়া সাপেক্ষে আমরা আবারও
ওই 10 কেজি করে চাল আমাদের বন্যা যে বানভাসী মানুষের মধ্যে বিতরণের ব্যবস্থা করব। গত 24 ঘন্টায় বৃষ্টির কারণে নদীর পানি বেড়ে চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী 10,000-এর বেশি পরিবার। সকাল 9টা পর্যন্ত পদ্মায় 3, মহানন্দায় 7 ও পুনর্ভবা নদীতে 10 সেন্টিমিটার পানি বেড়েছে। বন্যা কবলিত এলাকায় ত্রাণ তৎপরতা শুরু করেছে প্রশাসন। তবে 2-3 দিন পর পরিস্থিতি উন্নতির আশা করছে পানি উন্নয়ন বোর্ড। পানি বৃদ্ধির হারটা অলমোস্ট স্টেবল দিকে চলে গেছে। গত 24 ঘন্টায় পদ্মাতে 3 সেন্টিমিটার পানি বেড়েছে। পানি এই পর্যায়ে থাকবে এরকমটাই পূর্বাভাস আছে আগামী 2-3 দিন, তারপরে আস্তে আস্তে পানি কমতে থাকবে। এদিকে রাজশাহীতে চর এলাকা প্লাবিত হয়েছে। শহর রক্ষা বাঁধগুলো নিয়মিত মনিটরিং করা হচ্ছে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর বন্যা পরিস্থিতি জানাতে নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরফিনুল ইসলাম। আরফিনুল ইসলাম, নীলফামারীর বন্যা পরিস্থিতি কেমন দেখছেন এবং কোন কোন এলাকা প্লাবিত হয়েছে? রয়েছি ডিমলা উপজেলার খালিশা জাপানি ইউনিয়নের 22 পুকুর নামে একটি গ্রামে। এটি তিস্তা তীরবর্তী একটি চর অঞ্চল। তো এই অঞ্চলটিতে এসে আমি স্থানীয়দের সাথে কথা বলে যে জানতে পেরেছি, এই এলাকার প্রায় 5,000-এর মতো মানুষ পানিবন্দী রয়েছে গত 2 দিন ধরে। আর এই ডিমলা উপজেলার 10টি ইউনিয়নের মধ্যে 6টি ইউনিয়ন হচ্ছে এই তিস্তা বেষ্টিত। পাশাপাশি জলঢাকা উপজেলার 4টি ইউনিয়নও এই পানিবন্দির শিকার হয়েছে। আমরা যখন এই বিষয়টা নিয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে গত 2 দিন ধরে টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলের কারণে পানি অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে। আজ সকাল 6টায় তিস্তার ডালিয়া পয়েন্টে পানি রেকর্ড করা হয়েছিল 11 সেন্টিমিটার। সকাল 9টায় এই পরিমাণটা দাঁড়িয়েছে 15 সেন্টিমিটার। তার মানে গত 24 ঘন্টায় পানি অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে। পাউগো আমাদেরকে এটাও জানিয়েছে যে আজকে সারা দিনের মধ্যে এই ধারাটা স্বাভাবিক থাকবে, কিন্তু আগামীকাল থেকে পানি কমার সম্ভাবনা রয়েছে। আর আপনি যেমনটা জানতে চেয়েছিলেন পানিবন্দী মানুষের দুর্ভোগের কথা, এই এলাকার 10,000-এর মতো মানুষ 2 দিন ধরে পানিবন্দী রয়েছে। এ নিয়ে এই মৌসুমে আমাদের নীলফামারী জেলায় তৃতীয়বারের মতো স্বল্প বন্যার সম্মুখীন হলো এই স্থানের এই এলাকার মানুষগুলো। তো আমরা যখন এই বিষয়টা তারা আমাদেরকে জানিয়েছিল যে এর আগে 2বার বন্যা দেখা দিয়েছিল এবং একদিন পরেই আবার পানি নেমে গিয়েছিল, যে কারণে খুব একটা সমস্যার সম্মুখীন হয়নি স্থানীয়রা। কিন্তু এবার 24 ঘন্টা ধরে মানুষ পানিবন্দী রয়েছে, যে কারণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের একটা তালিকা দেওয়া হচ্ছে। তারা আমাদেরকে এটা নিশ্চিত করেছে যে অল্প কিছু সময়ের মধ্যেই তারা তালিকা প্রস্তুত করে সাহায্য সহযোগিতার নিয়ে আসবেন এবং ক্ষতিগ্রস্ত মানুষদেরকে সহযোগিতা করবেন। ক্ষতিগ্রস্ত মানুষরা আমাদেরকে এটা জানিয়েছে যে বিভিন্ন পরিবার রয়েছে। এই যে আমার পেছনে, আমরা গত 2 দিন আগেও এখানে একটা বাসা দেখেছিলাম, কিন্তু আজ সেটা নদীর মধ্যে বিলীন হয়ে গিয়েছে। তো অনেক পরিবার রয়েছে যারা ঠিকমতো রান্না বান্না করতে পারছে না, গবাদি পশুগুলোকে। আরফিন, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এবার লালমনিরহাট থেকে আছেন সহকর্মী মাহফুজ রহমান। লালমনিরহাটের বন্যা পরিস্থিতি কি এবং প্রশাসন আশ্রয় কেন্দ্র বা ত্রাণের জন্য কোনো উদ্যোগ নিয়েছে কিনা? দেখুন, লালমনিরহাটে গত পরশু থেকে কিন্তু ভারতের উজান থেকে প্রচুর পরিমাণে ঢল আসতে শুরু করে, যার কারণে লালমনিরহাটের অভ্যন্তরে কিন্তু বন্যার সৃষ্টি হয়েছে। আমরা গতকাল সারাদিন ছিলাম বানভাসী মানুষের সাথে কথা বলেছি। সেখানে আমরা দেখেছি যে তাদের কিন্তু দুর্ভোগ চরমে রয়েছে। আমি যদি একটু পরিসংখ্যান আপনাকে জানাই যে গতকাল কিন্তু বিপদসীমার 7 সেন্টিমিটার দিয়ে পানি প্রবাহিত হলেও আজ সকাল থেকে কিন্তু লালমনিরহাটের তিস্তা ব্যারেজ পয়েন্টে 15 সেন্টিমিটার পানি কিন্তু প্রবাহিত হচ্ছে। সকাল 6টায় ছিল 11 সেন্টিমিটার, সেটি কিন্তু কিছুক্ষণ আগের যে প্রাপ্ত খবর তাতে কিন্তু 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আপনি দেখছেন যে এখানকার যে লোকালয় আছে, এখানকার তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল কিন্তু জলমগ্ন হয়ে গেছে। সেই সাধারণ মানুষ কিন্তু জলের মধ্যে আছে এবং তাদের পুকুর ঘের, তাদের চলাচলের রাস্তাঘাট কিন্তু এবং পানির নিচে রয়েছে। আপনি দেখছেন যে শুধু পানি আর পানি, যেদিকেই তাকানো যাচ্ছে সেদিকেই পানি। তার মানে হচ্ছে যে
ভারতের গজলডোবা থেকে পানি, পাশাপাশি ভারী বর্ষণ সব মিলে কিন্তু লালমনিরহাটের অভ্যন্তরে বন্যা পরিস্থিতি চরমে রয়েছে এবং সেখানে কিন্তু প্রচুর পরিমাণ পানি জমে আছে। তো আমরা কালকে কথা বলেছিলাম লালমনিরহাট জেলা প্রশাসক এইচ.এম. রকিব হায়দারের সাথে। তিনি বলছেন যে বানভাসী মানুষের তালিকা প্রস্তুত করা হয়েছে এবং এখন পর্যন্ত 220 মেট্রিক টন জিআর চাল কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে, যার ফলে সেগুলো কিন্তু ধারাবাহিকভাবে বানভাসী মানুষ যারা আছেন তাদের কাছে কিন্তু প্রেরণ করা হচ্ছে এবং দেওয়া হচ্ছে। এবং আমরা পানি উন্নয়ন বোর্ড সূত্রে যেমনটি জেনেছি, বন্যা পরিস্থিতি কিন্তু ক্রমেই অবনতি হচ্ছে, অর্থাৎ আপনার কিছুক্ষণ পরপর পানির পরিমাপ কিন্তু প্রবাহ কিন্তু বেড়ে চলছে এবং সেই পানিগুলো কিন্তু লোকালয়ে ঢুকছে। আমি এখন দেখেছি যে কিছু কিছু মানুষ কিন্তু চরম দুর্ভোগে রয়েছে। তারা সকাল থেকে রান্না করতে পারেনি, তারা কিন্তু রান্না না করার কারণে কিন্তু তারা দুর্ভোগের মধ্যে রয়েছে। তো সব মিলে লালমনিরহাটে বন্যা পরিস্থিতি অবনতির দিকে রয়েছে। তো এ ছিল আমার কাছে সর্বশেষ। বন্যা পরিস্থিতি নিয়ে লালমনিরহাট ও নীলফামারী থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা। শরীয়তপুরের জাজিরায় পদ্মার ডানটির রক্ষাবাদ এলাকায় ভাঙন থামছেই না। প্রবল স্রোতে কয়েকদিন ধরে দফায় দফায় ভাঙনের প্রায় 200 মিটার অংশ ধসে গেছে। ফলে ঝুঁকিতে কয়েকশো ঘরবাড়ি, বিভিন্ন স্থাপনা ও আবাদি জমি। ঠিকাদারের গাফিলতিতে সময় মতো কাজ শেষ না হওয়ায় ভাঙন অভিযোগ স্থানীয়দের। দ্রুত কাজ শেষ না হলে পুরো বাঁধই হুমকিতে পড়ার শঙ্কায় পাবো। ভাঙন ঠেকাতে 2023 সালের মে মাসে জাজিরায় পদ্মা নদীর ডানতির রক্ষা বাঁধ নির্মাণ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। 8.67 কিলোমিটার দীর্ঘ বাঁধের 31টি অংশের মধ্যে 2টি কাজ শেষ, চলছে বাকি 29টি অংশের কাজ। এবারের বর্ষায় জাজিরার উকিল উদ্দিন মুন্সিকান্দি ও পৈলান মোল্লাকান্দি এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। কয়েকদিনই ধসে গেছে বাঁধের 200 মিটার অংশ। ঝুঁকিতে কয়েকশো ঘরবাড়ি, স্থাপনা ও আবাদি জমি ও নদীতে এই বছর ভাঙা চলে গেছে। আমাদের একটা বাড়ি এখানে পাশে আছে এখন। এই বাড়িটা হচ্ছে নদীর হুমকিতে। বাপদাদার সম্পদ ছিল, তা নদীতে ভেঙে নিয়ে যাচ্ছে। আমাদের এখানে কোথাও যাওয়ার মতো জায়গা নাই। ভুক্তভোগীদের দাবি, ঠিকাদার প্রতিষ্ঠান খুলনা শিপইয়ার্ড লিমিটেড বাঁধের 3 নম্বর অংশের 225 মিটার জায়গায় সঠিক সময়ে কাজ শুরু করেনি, সেজন্যই দেখা দিয়েছে ভাঙন। এখান থেকে কয়েকটা প্যাকেজই করা হয়েছে, কিন্তু 3 নম্বর যে প্যাকেজটা এটা খুব বিলম্ব করে ফেলছে, যার কারণে আমাদের এই যে বাড়িঘর যা আছে এগুলো একটু ভাঙন কবলিতে পড়ে গেছেন। যারে দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের গাফিলতির কারণে ওখানে কোনো ড্রাম্পিং বা জিও ব্যাগ কিছুই ফেলানো হয়নি, এ কারণে তীব্র ভাঙন দেখা দিচ্ছে। ভাঙন রোধে জিও ব্যাগ ও জিও টিউব ফেলছে পানি উন্নয়ন বোর্ড। দ্রুত কাজ শেষ করার জন্য এরই মধ্যে ঠিকাদারকে একাধিক চিঠি দেওয়ার কথা জানান পাওবো কর্মকর্তারা। এখন যদি আমি কন্ট্রাক্ট বাতিল বা অন্য কিছুর মধ্যে যাই, নতুন ঠিকাদার আমাকে নিয়োগ দিতে হচ্ছে এই বর্ষার আগে, আর আমি পারবো না। যার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে তাদেরকে সাথে নিয়েই, তাদেরকে যেভাবে হোক বলেই আমার হচ্ছে এই জিও ব্যাগের ডাম্পিংটা কন্টিনিউ রাখার। 859 কোটি টাকা ব্যয়ে পদ্মা নদী ডানতির রক্ষা বাঁধ প্রকল্পের মেয়াদ শেষ হবে 2026 সালের জুনে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামে জুলাইয়ের তুলনায় আগস্টে ডেঙ্গু রোগী বেড়েছে 53 ভাগ। এর সাথে উদ্বেগ বাড়িয়েছে চিকুনগুনিয়া। চিকিৎসকরা বলছেন, জ্বর হলে অবহেলা নয়, সবাইকে সতর্ক থাকতে হবে। আক্রান্তদের দেশি ফল ও পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন। এবছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছে 1109 জন। এর মধ্যে আগস্টেই 234 জন, জুলাইতে দিনে গড়ে 13 জন আর আগস্টে 20 জন আক্রান্ত হয়েছে। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছে 1044 জন, এ মাসেই 778 জন। তবে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি স্বাস্থ্য বিভাগের। তবে জ্বরের ধরন ও উপসর্গ পরিবর্তন নিয়ে চিন্তা রয়েছে বলে জানান চিকিৎসকরা। জ্বর হলে অবহেলা না করার পরামর্শ দেয়া হয়েছে। পেশেন্টের লাইফ থ্রেটেনিং কোনো সিনারিও আছে কিনা এটা যদি বুঝতে পারি, অন্তপক্ষে অ্যাকিউট 5 দিনের জ্বরে, তাহলে আমার রোগীর অতিরিক্ত যে খরচের যে বারটা 4000 টাকার উপরে যে খরচটা ব্যাপারটা, সেদিক থেকে নজর না দিয়ে আমার মনে হয় রোগীর কন্ডিশনের উপর নজর দেওয়াটাই আমার মনে হয় এটা অনেক যুক্তিসঙ্গত হবে। সিরিয়াস একটা ডেঙ্গুর প্রকার, এই জন্য ওই রোগীগুলো দ্রুত খারাপ হয়ে যায় এবং আইসিইউর প্রয়োজন হয়। কিন্তু আমরা গবেষণা কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ করেছি। এবছর চট্টগ্রাম নগরীতে ডেঙ্গুতে মারা গেছেন 14 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন। চট্টগ্রামে এ মাসে ডেঙ্গুর প্রকোপ এত বাড়লো কেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কি উদ্যোগ
নেওয়া হয়েছে। দেখুন, আমরা শুরু থেকে বলে আসছি এই সময় আসলে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া দুটির প্রভাবই আসলে বাড়তি। আপনি যদি খেয়াল করেন যে আসলে দেখবেন যে গত মাসে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের প্রতিদিন গড়ে আক্রান্তের হার ছিল 13 জন। আমরা সেটি দেখছি এই মাসে এসে 20 জনে এসে দাঁড়িয়েছে এবং প্রতিনিয়ত সংখ্যাটি বাড়ছে। এর পিছনে যে কারণ সেটি হচ্ছে যারা ডাক্তাররা রয়েছেন তারা বলছে আসলে মানুষ তাদের অসচেতনতার জন্য প্রতিনিয়ত আসলে তারা আক্রান্ত হচ্ছেন এবং এই ক্ষেত্রেও আসলে তার ব্যত্যয় ঘটেন। আপনি জানেন যে আসলে ডেঙ্গু আক্রান্ত হলে কিংবা চিকুনগুনিয়া আক্রান্ত হলে কিছু বিশেষ সাবধানতা অবলম্বন করতে হয়, সেখান থেকে আসলে মানুষ দূরে রয়েছে এবং সেই কারণে আসলে আক্রান্তের হারটি বাড়ছে। পাশাপাশি আমরা একটু বলি যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং অন্যান্য প্রতিষ্ঠান থেকে মশা থেকে আসলে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার যে মশার উৎপন্ন হচ্ছে, সেইখানে যে পরিমাণ ওষুধ ছিটানোর কথা সেটি থেকে আসলে সেই পরিমাণ ওষুধ ছেটানো হচ্ছে না নানা কারণ, এবং সেই কারণেই আক্রান্তের হার প্রতিনিয়ত বাড়ছে। আপনি জানেন যে আসলে চলতি মৌসুম অর্থাৎ জানুয়ারি থেকে এই পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছে 1109 জন। এর মধ্যে শুধুমাত্র এই আগস্টের আজকে 14 দিন পর্যন্ত এর মধ্যে আসলে 234 জন আক্রান্ত হয়েছে এবং মারা গেছে পর্যন্ত 14 জন। আপনি জানেন যে আসলে চট্টগ্রামে এখনো পর্যন্ত চিকুনগুনিয়ায় কেউ মারা যায়নি, কিন্তু এ পর্যন্ত এখানে 1044 জন আক্রান্ত হয়েছেন এবং তার মধ্যে আগস্ট মাসে শুধুমাত্র 778 জন চিকুনগুনিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। আমরা দেখছি আসলে চিকিৎসকরা যেটি বলছেন যে যদি কেউ জ্বর আক্রান্ত হয় এবং চিকুনগুনিয়া এবং ডেঙ্গু যদি শনাক্ত হয় সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি তাদেরকে মাল্টা, কমলা জাতীয় খাবার খাওয়ার একটি পরামর্শ দিচ্ছেন। কিন্তু আমরা দেখছি যে মানুষকে যখন এই পরামর্শটি চিকিৎসকরা দিচ্ছেন তখন অসাধু ব্যবসায়ীরা এই সমস্ত খাবারের দামও বাড়িয়ে দিয়েছে। ফলে মানুষের ইচ্ছে থাকলেও কিংবা চিকিৎসকের যে পরামর্শ সেটি শোনার ইচ্ছা থাকলেও তারা আসলে দামের কারণে সেটিও কিনতে পারছেন না, ফলে অনেকেই অকালে আসলে মারা যাচ্ছেন। আমরা শুরুর দিকে চট্টগ্রামে দেখেছিলাম যে হাতে গোনা 1-2 জন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। তারা বয়স্ক ছিলেন এবং তাদের অন্যান্য শারীরিক উপসর্গ ছিল, অর্থাৎ কারো কিডনি নষ্ট ছিল কিংবা কারো হার্টের সমস্যা ছিল। কিন্তু আমরা দেখছি এখন যারা মারা যাচ্ছেন তাই সেখানে আর জওয়ান কিংবা বুড়ো সেরকম কোনো বাছবিচার নেই, সবাই মারা যাচ্ছেন। এবং এক্ষেত্রে এই মৃত্যুর হারকে যদি কমাতে হয় এবং আক্রান্তের হারকে যদি কমাতে হয় তাহলে চিকিৎসকরা বলছেন যে জ্বর আক্রান্ত হলে তারা যাতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেন এবং সাধ্যমতো তারা যাতে মশারির বিরোধ থেকে তাদের দৈনন্দিন সময়টি তারা কাটাতে পারেন, অর্থাৎ একেবারে নিরুপায় না হলে তারা যাতে বাইরে না যান এবং আশপাশে যে সমস্ত ডাবের খোসা থেকে শুরু করে যে সমস্ত টবের মধ্যে পানি আছে সেগুলো ফেলে দেওয়ার পরামর্শ তারা দিয়েছেন। যদি সেটি করা যায় তাহলে হয়তো আক্রান্তের এবং মৃত্যুর সংখ্যা অনেকটা কমিয়ে আনা যাবে। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসান রিটন। তীব্র ঠান্ডা আর তীব্র গরমের জেলা চুয়াডাঙ্গা, তবে এবার এর সঙ্গে যুক্ত হলো অতিবৃষ্টি। গেল জুলাই মাসে সেখানে বৃষ্টি হয়েছে 417 মিলিমিটার, যা গত বছরের একই মাসের চেয়ে 5 গুণ বেশি। আবহাওয়াবিদরা মনে করেন জলবায়ু বদলের কারণেই এমন ঘটছে। এতে ফসলের ক্ষতি যেমন বাড়ছে তেমনি নিম্ন আয়ের মানুষের জীবনেও পড়ছে প্রভাব। গত বছর বর্ষা মৌসুমে কাঙ্ক্ষিত বৃষ্টি হয়নি চুয়াডাঙ্গায়। পুরো জেলা জুড়ে বৃষ্টি হয় মাত্র 85 মিলিমিটার। উল্টো চিত্র এই বছরে এক মাসে বর্ষণ হয়েছে 417 মিলিমিটার। এর মধ্যে 24 থেকে 31 জুলাই পর্যন্ত 8 দিনে বৃষ্টি হয় 121 মিলিমিটার। অতিবৃষ্টিতে ফলের বাগান সহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়। দুর্ভোগের পাশাপাশি শ্রমজীবী মানুষের রোজগারেও ভাটা পড়ে। আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছে দিন আনা দিন মজুরদের জন্য। ভুট্টার পক্ষে ক্ষতি, পাটের পক্ষে ক্ষতি, পাট সব কাটেই গিয়েছে। জেলা কৃষি বিভাগ বলছে অতিবৃষ্টিতে 872 হেক্টর জমিতে ফসলের ক্ষতি হয় এবার। এর মধ্যে 312 হেক্টরের সবজি নষ্ট হয় পুরোপুরি। টাকার অঙ্কে যে ক্ষতিটা দাঁড়িয়েছে সেটি হচ্ছে 54 লাখ টাকা। এখন পর্যন্ত যে জমিগুলোতে পানি জমাটবদ্ধ হয়ে আছে সেই পানিটা সরে গেলে সেখানে যেন আমনের তারা চারা রোপণ করেন। জলবায়ু পরিবর্তনের কারণেই আবহাওয়ার এমন আচরণ বলছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়ার দুইটা সিস্টেম কাজ করে, এলনিনো এবং লা নিনা। এবার এলনিনোর প্রভাব বেশি, এই জন্য আপনার এই বৃষ্টিপাতটা বেশি হচ্ছে। গত বছর জুলাই মাসের থেকে এই বছরের জুলাই মাসে অনেক বেশি বৃষ্টি হয়েছে। হিসাব নিকাশ করে দেখা গেছে যে প্রায় গত বছরের চেয়ে প্রায় 5 গুণ বেশি বৃষ্টি হয়েছে। অতিরিক্ত বৃষ্টির নেতিবাচক প্রভাব ঠেকাতে জমিতে উন্নত নিষ্কাশন, কৃষি প্রযুক্তি ও নদীর নাব্যতা রক্ষার তাগিদ বিশেষজ্ঞদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় পঞ্চগড়ে দরিদ্র মায়েদের নামে দেয়া মাতৃকালীন ভাতা তুলে নিয়েছে একটি প্রতারক চক্র। সুবিধা বঞ্চিত এমন 600 মায়ের তালিকা মিলেছে যারা গত 1.5 বছর ধরে কোনো ভাতা পাচ্ছেন না। কিন্তু এখনো ধরাছোঁয়ার বাইরে ওই প্রতারক চক্র। দোষীদের বিচার সহ ভাতার টাকা ফেরতের দাবি করেছেন সুবিধাভোগী পরিবারের সদস্যরা। পঞ্চগড়ে 3 উপজেলায় 600 সুবিধাভোগী মা পাচ্ছেন না তাদের নির্ধারিত ভাতার টাকা। এদের মধ্যে সদর উপজেলায় 576, বোদা উপজেলায় 21 জন ও দেবীগঞ্জের 3 জনের মাতৃত্বকালীন ভাতার টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগ উঠেছে। তালিকাভুক্ত একজন মার 3 বছরে 28,800 টাকা পাওয়ার কথা থাকলেও প্রথম দফায় 4,800 টাকা পান। তবে গত 1.5 বছর ধরে পাচ্ছেন না তাদের ভাতার টাকা। এদের মধ্যে সবচেয়ে বেশি প্রতারিত হয়েছেন সদর উপজেলার হাফিজাবাদ ও হাড়িভাষা ইউনিয়নের সুবিধাভোগীরা। 1 বছর থেকে টাকাটা আমরা পাচ্ছি না, তখন আমরা ইউনিয়ন পরিষদে গেছি, যা মেম্বার চেয়ারম্যান মেম্বারনিকে জানাইছি। আমরা একবার টাকা পাইছি যে 3 মাস পর পর টাকাটা দিবে, ওই একবার যে পাইছি এখন আর আমরা টাকাটা পাই না। যে জায়গায় দোষে মেম্বার টাকাটা কই যায় তাতে একটু ওই জায়গায় নিয়ে গেছিলাম, তখন যাওয়ার পরে দেখি ওনারা ওখানে কিন্তু পাত্তা দেয় না। শুধু মাতৃত্বকালীন ভাতা নয়, শিশুদের উপবৃত্তি, বয়স্ক ভাতা সহ মোবাইল ব্যাংকিংয়ে সরকারি যে কোনো ভাতার টাকা প্রদানে এমন প্রতারণা প্রায় ঘটছে বলে জানিয়েছেন জনপ্রতিনিধিরা। চক্র বা হ্যাকিং যারা রয়েছে তারা কিন্তু এই টাকাটি বারবার হাতিয়ে নিচ্ছে। তো এটি মারাত্মক একটা সমস্যার সৃষ্টি হয়েছে। আমরা এটির অনতিবিলম্বে প্রতারক চক্র বা হ্যাকারদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হোক। ফোন নাম্বার হ্যাকিং করে টাকা আত্মসাতের কথা স্বীকার করে তালিকা সংশোধনের কাজ চলছে বলে জানিয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা। মোবাইল নাম্বার, ব্যাংক নম্বরটা হ্যাকিং হয়ে যায়। ঢাকা মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে রংপুর বিভাগ যে দেখতে সে আমাকে জানায় এবং ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার প্রশাসক বরাবরে চিঠি প্রেরণ করে সংশোধনের জন্য তালিকাটা সংযুক্ত করে দিই। জড়িত প্রতারক চক্রকে আইনের আওতায় আনা সহ আত্মসাৎকৃত টাকা পুনরায় প্রদানের দাবি ভুক্তভোগী পরিবারের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দাঁড়িয়ে ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।